So, hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. আজ যে ক্লাসটা হবে সেটা হবে আমাদের রিফ্র্যাকশন অফ লাইট থেকে। আমাদের প্রবলেম সেট 1 এর কিন্তু সমস্ত অঙ্কগুলো করা হয়েছে, যার লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং আজকের যেটা হবে সেটা প্রবলেম সেট 2 এর সেকেন্ড পার্ট, দ্যাট ইজ অফ প্রবলেম সেট 2 এরও কিন্তু 1 থেকে আমাদের 7 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। আজকের হবে সেটা 8 থেকে অঙ্ক। সো আশা করি তোমরা ভিডিওগুলো দেখছো এবং তোমাদের থেকে রেসপন্স খুব ভালো এসছে। আর যারা চ্যানেলে প্রথম এসছো তার অবশ্যই হচ্ছে কি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনকে অন করে দিও, ঠিকঠাক। সো আজকের ক্লাস তাহলে শুরু করা যাক। আজকের যে সেশনটা হবে সেটা হচ্ছে আমাদের প্রবলেম সেট 2 এর ফ্রম 8 নাম্বার অঙ্ক ফ্রম ছায়া প্রকাশনী বুক। So before starting off, hi, this is Sujit to take today's session with you. So problem set 2-8 অঙ্কটা কি বলেছে দেখো, একটি খালি বিকারে একটি চিহ্ন আছে তলায় এবং তার উপর থেকে একটি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিন্দুটিকে ফোকাস করা হলো। সো ফার্স্ট লাইনটা কি, একটি খালি বিকার, এটা হলো একটা খালি বিকার ধরে নাও অ্যাজ ইট ইজ, এর তলায় একটা চিহ্ন করা আছে, তুমি ক্রস চিহ্নই ভেবে নাও, যে কোনো একটা চিহ্ন, ঠিক আছে, যে কোনো একটা চিহ্ন তুমি ক্রস চিহ্ন ভেবে নাও। এবারে এই চিহ্নটাকে ওপর থেকে একটা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে চিহ্নটাকে ফোকাস করা হলো। এবার অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে চিহ্নকে ফোকাস করার অর্থ হলো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে চিহ্নটাকে দেখা। গট ইট মাই ওয়ার্ডস? গট ইট? তার মানে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা চিহ্নটাকে দেখতে পাচ্ছি। সো লেটস সে তুমি ধরো অনুবীক্ষণ যন্ত্রটাকে এখানে ফিক্সড করে রেখেছো, তাহলে অনুবীক্ষণ যন্ত্রের যে আইপিস, মানুষের আইপিস করে দিই, মানুষের চোখ করে দিয়েছি, যাই হোক ওটা চোখ, তো অনুবীক্ষণ যন্ত্রের যে আইপিস আছে সেই আইপিসের সাহায্যে তুমি হচ্ছে কি এই চিহ্নটাকে ফোকাস করেছো খালি বিকার অবস্থায়। নেক্সট লাইনটা কি বলেছে দেখো, বিকারে এবারে 4 সেন্টিমিটার উঁচু তারপিন তেল দেওয়া হলো। বিকারে 4 সেন্টিমিটার উঁচু তারপিন তেল দেওয়া হলো, তাহলে ধরে নাও এইটা হলো আমাদের 4 সেন্টিমিটার, তাহলে এই যে হাইটটা হলো সেটা হলো 4 সেন্টিমিটার, তারপিন তেল দেওয়া হয়েছে, ভালো কথা। চিহ্নটাকে পুনরায় ফোকাসে আনার জন্য যন্ত্রটিকে ওপর দিকে 1.28 সেমি ওপরে তুলতে হয়। তাহলে যন্ত্রটাকে মানে কি, তাহলে ওই অনুবীক্ষণ যন্ত্রটাকে 1.28 সেন্টিমিটার ওপর দিকে তুলতে হয়, ঠিকঠাক। তাহলে বলেছে তারপিন তেলের হচ্ছে প্রতিসরাঙ্ক কত, এটাই হচ্ছে প্রশ্ন। তো আই থিঙ্ক অঙ্কটা ভীষণ ইজি, কিন্তু আমরা এক লাইনে করে দিতে পারি, কিন্তু আগে আমরা বুঝবো অঙ্কটা, ঠিক আছে। সো নলেজ শুড বি দেয়ার। 100খানা অঙ্ক করার থেকে 50টা অঙ্ক করব কি 40টা অঙ্ক করব, কিন্তু 40টা অঙ্কের যে নলেজ আমার যদি কাছে থাকে তাহলে 100খানা অঙ্ক করার থেকে কিন্তু অনেক বেশি সাফিসিয়েন্ট এবং অনেক বেশি এনজয়েবল, বিকজ প্রত্যেকটা অঙ্ক তুমি বুঝে বুঝে করবে, ঠিক আছে। সো 1.28 সেন্টিমিটার এইখান থেকে ওপর দিকে সরেছে, তার মানে কি হয়েছে, তুমি যখন তারপিন তেল দিয়েছো তাহলে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে চিহ্নটাকে আর দেখতে পাচ্ছ না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে চিহ্নটাকে আর দেখা যাচ্ছে না। নিশ্চয়ই দেখা যাবে না, কারণ যখন তারপিন তেল ঢালা হয়েছে তখন হচ্ছে কিন্তু রিফ্র্যাকশন হয়েছে। যখনই তারপিন তেল ঢেলেছো তখন হচ্ছে এই চিহ্নটার থেকে যে লাইটটা বেরিয়ে আমাদের অনুবীক্ষণ নলের মধ্য দিয়ে আমার চোখে আসছিল সেইখানটা কিন্তু রিফ্র্যাকশন হয়েছে, ফলে চিহ্নটার কিন্তু এখন আপাত একটা অবস্থান লক্ষ্য করা যাবে। এবার আমরা থিওরি জানি, চোখ যখন লঘু মাধ্যমে থাকে আর বস্তু যখন ঘন মাধ্যমে থাকে, বস্তুটা অ্যাজ ইট ইজ এটাকে তুমি ঘন মাধ্যম ভাবতেই পারো, এটা ঘন মাধ্যম ভাবতেই পারো। যেহেতু তারপিন তেলের নিচে আছে, আলোটা তারপিন তেল ভেদ করে আসছে, তাহলে বস্তু যখন ঘন মাধ্যমে আছে তখন হচ্ছে আমরা জানি বস্তু আপাতভাবে ওপরের দিকে সরে যায়, ঠিক আছে। কিন্তু তোমাদের এইখানটায় আরো একটা প্রশ্ন হতে পারতো, তাহলে এইভাবে ঘুরিয়ে প্রশ্ন করতে পারতো যে ক্রস চিহ্নটাকে বা চিহ্নটাকে পুনরায় দেখতে গেলে আমাকে অনুবীক্ষণ যন্ত্রটার কি করতে হবে এবং কতটা করতে হবে, এইভাবেও প্রশ্ন আসতে পারতো, ঠিক আছে। কোন দিকে সরাতে হবে অ্যাকচুয়ালি সেটাই আমি বলতে চাইছি, নিচে না ওপরে। তাহলে ওপর দিকেই সরাতে হবে, বিকজ চিহ্নটার আপাত সরণ কিন্তু ওপরের দিকেই হবে, আপাত সরণ উপরের দিকেই হবে। তাহলে আমরা কি বলতে পারি, চিহ্নটা যতটা উঠেছে নিশ্চয়ই অনুবীক্ষণ যন্ত্রটাকে ঠিক ততটাই ওপরে তুলতে হবে, ঠিক।
তার মানে যদি চিহ্নটা 1.28 সেন্টিমিটার ওঠে, অনুবীক্ষণ যন্ত্রটা 1.28 সেন্টিমিটার ওপরে ওঠে, তার মানে চিহ্নটাও নিশ্চয়ই ঠিক 1.28 সেন্টিমিটার ওপরে উঠেছে। তার মানে কি বলতে পারি, 1.28 সেন্টিমিটার হলো চিহ্নটা আপাত সরণ উপরের দিক, ঠিকঠাক। অতএব চিহ্নটির লিখতে পারো, চিহ্নটির বা প্রশ্নানুসারে লিখতে পারো চিহ্নটির আপাত সরণ, চিহ্নটার আপাত সরণ কত হবে? ধরো তুমি এটাকে x ধরে নাও, x সমান সমান তাহলে 1.28 সেমি। এবং প্রকৃত গভীরতা কত? তারপিন তেলের যে প্রকৃত গভীরতা, তাহলে প্রকৃত গভীরতা সেটা হলো হচ্ছে আমাদের কত? দেখো প্রকৃত গভীরতা হচ্ছে কি আমাদের 4 সেন্টিমিটার। এবার তাহলে আপাত গভীরতা কত? তাহলে এটা তো আপাত সরণ, এইটা হলো আপাত সরণ, তার মানে চিহ্নটা ধরো এইরকম জায়গায় এখন এই তলে লাই করছে, তাহলে এইটা হলো 1.28, তাহলে আপাত গভীরতা নিশ্চয়ই এটা হবে। তাহলে আপাত গভীরতা তুমি এটাকে তুমি ডি বলো, ডি সমান এটা, আপাত গভীরতা ডি প্রাইম সমান সমান তুমি লিখতে পারো তাহলে 4 - 1.28, দ্যাট ইজ অফ 2.72 সেন্টিমিটার, ঠিকঠাক 2.72 সেন্টিমিটার। অতএব প্রতিসরাঙ্ক মিউ সমান আমরা জানি প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। তাহলে প্রকৃত গভীরতা কত? ডি বাই ডি প্রাইম, দ্যাট ইজ 4/2.72, 4/2.72। এবার 4/2.72 করলে কত আসে দেখা যায়, 4/2.72, 4/2.72, 4/2.72 got it? 1.47 অ্যান্সার এসছে, এক্স্যাক্টলি তাই আছে 1.47। সো প্রতিসরাঙ্ক 1.47। হ্যাঁ, কেউ তোমরা এটাও করতে পারতে যে ওই ফর্মুলাটা মাথায় রাখতে পারতে যে ডেল্টা ডি সমান সমান কি একটা ফর্মুলা আছে না, মিউ মাইনাস 1 - 1/d, ঠিক আছে। সো আমি ওই ফর্মুলাটা মাথায় রাখি না, আমার মাথায় রাখার দরকার লাগে না, কারণ হচ্ছে কি আমি এটুকু জানি যে যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার রাখি তাহলে যে কোনো অঙ্ককেই একটা মাত্র ফর্মুলা মুখস্থ করে করতে পারবো, এককারই ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই, ঠিকঠাক ক্লিয়ার। চলো পরের দেখার অঙ্কে যাওয়া যাক, 9। আশা করি এই অঙ্কটা করা কমপ্লিট। এটা কত দাগের অঙ্ক ছিল? এটা 8-এর দাগে ছিল। এবার হচ্ছে আমরা 9-এর দাগে যাবো, চলো। সো প্রশ্ন নাম্বার 9 দেখো, এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও, এবং কনসেপচুয়াল। সো কাগজে আঁকা একটি ক্রস চিহ্নের ওপরে 4 সেমি ব্যাসার্ধের একটি কাঁচের অর্ধগোলক কেন্দ্রীয়ভাবে রাখা হলো। তাহলে কাগজে রাখা, তাহলে তুমি কাগজটাকে এইভাবে আঁকো, ঠিক। সো তুমি কাগজটাকে এখানটায় ড্র করলে, কাগজে আঁকা একটা ক্রস চিহ্ন, এটা একটা ধরে নাও ক্রস চিহ্ন, ঠিকঠাক, কাগজে আঁকা ক্রস চিহ্ন। এবারে একটা কাঁচের অর্ধগোলক, সেটা হলো এইটা, ঠিক আছে। এই কাঁচের অর্ধগোলকটাকে এবার কেন্দ্রীয়ভাবে এখানে রাখা হবে। কেন্দ্রীয়ভাবে এখানে রাখার অর্থ হলো যে কাঁচের যে কেন্দ্র হবে, অর্থাৎ এইখানটায় কাঁচের যে সমতল পৃষ্ঠ, এটা যে সমতল হবে আর এটা যে স্পেরিক্যাল নেচার হবে, সেই স্পেরিক্যাল নেচারের এই যে সমতল পৃষ্ঠ বা সমতল দর্পণ থাকবে বা সমতল তল থাকবে, যাই হোক না কেন, তার কেন্দ্র আর এখানকার কেন্দ্র অর্থাৎ ক্রস চিহ্নটা একই বিন্দুতে যেন হয়, এই কথাটার অর্থ হলো এই কেন্দ্রীয়ভাবে রাখা, ঠিক আছে। এবারে ওপর থেকে সরাসরি তাকালে চিহ্নটার প্রতিবিম্বের অবস্থান দুপৃষ্ঠে, মানে দু ক্ষেত্রে, সরি মাই মিস্টেক, চোখে চশমা পরেও ভুল করছে, ও হোয়াট এ জোক, যা খুশি ভাবো। সো যাই হোক, দু ক্ষেত্রে কোথায় হবে নির্ণয় করো, যখন গোলকটার সমতল পৃষ্ঠ ক্রস চিহ্নকে টাচ করে থাকবে এবং দ্বিতীয় ক্ষেত্রে বক্রপৃষ্ঠ চিহ্নটার সঙ্গে টাচ করে থাকবে। ভেরি ভেরি কনসেপচুয়াল অঙ্ক। সো ফার্স্ট কেস, এটাকে এইভাবে এখানটায় ধরো কপি পেস্ট করে বসাচ্ছি, টেনে হিজড়ে নিয়ে আসলাম, নিয়ে এসে কেস নাম্বার 1, যখন হচ্ছে কি সমতল পৃষ্ঠ হচ্ছে কি টাচ করে থাকবে, ঠিক আছে, কার সাথে?
আমার সাথে না তোমার সাথে, গোলকটা সমতল পৃষ্ঠ চিহ্নটার সাথে টাচ করে থাকবে। তাহলে ধরে নাও সমতল পৃষ্ঠ টাচ করে আছে। ভেরি গুড। সো যদি এটা থাকে, সমতল পৃষ্ঠ এখানে যদি থাকে, সমতল পৃষ্ঠ চিহ্নটাকে টাচ করে আছে। এবার খুব ভালো করে ভাবো, এইখান থেকে সব ব্যাসার্ধ বা সব দূরত্ব কি 4 সেন্টিমিটার। সব দূরত্ব 4 সেন্টিমিটার, বিকজ এটা একটা অর্ধগোলক, আর অর্ধগোলকের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার বলে দিয়েছে, তাই না? 4 সেমি ব্যাসার্ধের। এবারে কেস ওয়ান অর্থাৎ যখন সমতল পৃষ্ঠ চিহ্নটাকে স্পর্শ করে আছে তখন কি হবে? তখন একটা কথা ভাবো, তুমি যদি এখানে চোখ রাখো, এখানে চোখ রাখো, এখানে চোখ রাখো, এখানে চোখ রাখো, হাজারো জায়গাটায় যদি এখানে চোখ রাখো, তুমি যদি চিহ্নটাকে দেখতে পাও, তার মানে কি চিহ্নটা থেকে নিঃসৃত আলো তোমার চোখে এসে পৌঁছেছে। ভেরি গুড, অ্যাকসেপ্টেড কথা। এবারে খুব ভালো করে ভাবো, যদি কোনো অর্ধগোলক হয় বা গোলক হয় বা বৃত্ত হয়, কেন্দ্র থেকে টানা পরিধি পর্যন্ত সমস্ত দূরত্বই কি হয়? ওই তলে বা ওই বিন্দুতে লম্ব হয়। এটা আমরা শিখে গেছি আলোর গোলীয় দর্পণ চ্যাপ্টারে, তাই তো? তাহলে এইখান থেকে যে রশ্মি পরিধি পর্যন্ত পৌঁছাবে, এই গোলীয় তলটার যে কোনো বিন্দুতে পৌঁছাক না কেন, সে রশ্মিগুলো কিন্তু 4 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে যাবে। মানে হচ্ছে কি, তুমি ভাবতে পারো বা বলতেই পারো, এইখান থেকে তুমি যত রশ্মি টানবে এই তলটার উপরে, সবাই কিন্তু এই গোলীয় তলটার উপরে ওই বিন্দুগুলোতে লম্ব হবে। আর আমরা জানি তো, লম্ব আপাতনের ক্ষেত্রে কোনো প্রতিসরণ হয় না, রশ্মি লম্বভাবে পড়ে এবং লম্বভাবেই বেরিয়ে যায়। ঠিক তো? কারণ আমরা জানি, যদি এটা একটা বিভেদ তল হয়, এটা ওয়াটার, এটা হচ্ছে গ্লাস, ঠিক? তাহলে যদি এরকম লম্বভাবে রশ্মি এসে পড়ে, তাহলে লম্বভাবে বেরিয়ে যাবে। দেয়ার উইল বি নো রিফ্র্যাকশন। সো সেখানে কিন্তু কোনো প্রতিসরণ নেই। আর যদি প্রতিসরণ না থাকে, তাহলে চিহ্নটাকে আমরা কোথায় দেখব? যেখানে ছিল সেখানেই দেখব। তার মানে আমরা যেটা বলবো, চিহ্নটার অবস্থান বা চিহ্নটাকে যেখানে দেখব, সেটা 4 সেন্টিমিটার গভীরেই দেখব। 4 সেন্টিমিটার গভীরেই দেখব, একদম। তাহলে কোথায় দেখব, কোথায় অবস্থান হবে প্রতিবিম্বের? তাহলে তোমরা বলবে 4 সেন্টিমিটার গভীরেই হবে, অর্থাৎ কেন্দ্রতেই দেখব আমরা। গট ইট মাই ওয়ার্ডস? তাহলে এগেন রিপিট করছি কথাগুলো। সেই কথাটা হচ্ছে কি, আমরা যদি বক্র গোলীয় দর্পণের ক্ষেত্রে বা যে কোনো গোলীয় তলের ক্ষেত্রে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো ডিস্টেন্স আঁকি বা যে কোনো ব্যাসার্ধ নিই, তাহলে সেটা ওই গোলীয় তলটার উপরে কিন্তু লম্ব হয়। ঠিকঠাক? তাহলে গোলীয় তলের উপর যদি লম্ব হয়, অর্থাৎ আমরা বলতে পারি এইখানটা নিশ্চিত রশ্মি ওই গোলীয় তলে গিয়ে লম্বভাবে পড়েছে। আর লম্বভাবে যখন রশ্মি গিয়ে পড়ে, তখন কিন্তু কোনো রিফ্র্যাকশন হয় না। আর যদি না রিফ্র্যাকশন হয়, তাহলে প্রতিবিম্বের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ বস্তুর অবস্থানে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ বস্তু যেখানে ছিল সেখানেই দেখব, অর্থাৎ 4 সেন্টিমিটার গভীরেই বস্তুকে দেখব। ঠিক? ওকে, ঠিকঠাক। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট যেটা হচ্ছে কি কেস নাম্বার 2। কেস নাম্বার 2 মানে যখন, এবার উল্টো পিকচার, যখন হচ্ছে আমাদের বক্রতলটা এই বক্রতলটা কাঁচের পৃষ্ঠের সঙ্গে এইভাবে থাকবে। ঠিকঠাক? যখন বক্রতলটা কাঁচের তলের সঙ্গে এইভাবে থাকবে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? তাহলে খুব ভালো করে ভাবো, এই ক্ষেত্রে যেটা হবে, তুমি এইখান থেকে যদি চোখ রাখো, এখানে যদি চোখ রাখো, এইখান থেকে যে রশ্মিগুলো যাবে, এই যে রশ্মিগুলো যাবে, একমাত্র এই রশ্মিটাই কিন্তু হচ্ছে কি লম্বভাবে সমতলে তলে পড়লো। কিন্তু এই রশ্মিটা যদি এরকম ভাবে যায়, এই রশ্মিটা যদি এইভাবে গিয়ে যায়, তাহলে ওইখানটায় কি শেষ ওই তলের ওপর লম্বভাবে গিয়ে পড়ছে? পড়ছে না। যদি না পড়ে, তার মানে কি বলতে পারো, সেখানে একটা রিফ্র্যাকশন হবে। অর্থাৎ এইখান থেকে রশ্মি নর্মাল এইভাবে যাওয়া উচিত ছিল, কিন্তু সে এইভাবে সরে যাবে। অর্থাৎ এই ক্রস চিহ্ন কিন্তু উপরের দিকে আস্তে আস্তে করে শিফট করে উঠতে থাকবে। এই যে ক্রস চিহ্ন শিফট করে আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে থাকবে। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে কাঁচের একটা আপাত অবস্থান দেখতে পাবো।
ঠিক আছে, তাহলে লেটস ফাইন্ড দ্যাট অ্যাপারেন্ট পজিশন। ঠিকঠাক, লেটস ফাইন্ড। সো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কেস 2 তে কি লিখবে? তোমাদের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে দেখো বইতে 1.6। তাহলে প্রকৃত গভীরতা লেখো, প্রকৃত গভীরতা ডি সমান সমান, প্রকৃত গভীরতা ডি সমান সমান 4 সেন্টিমিটার লিখবে। এবারে আপাত গভীরতা ডি প্রাইম সমান সমান কত, এটা বার করতে হবে। ঠিক আছে, এবার লেখো, আমরা জানি উই নো ডাব্লিউ কে ইউনাইটেড কিংডম নয়, ওয়েস্ট বেঙ্গল কিংডম। ঠিক আছে, যাই হোক, সো মিউ ইকুয়ালস টু আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা। তাহলে মিউ আপাত গভীরতা, সরি উল্টে দিয়েছি আমি, তাহলে এটা 1/μ করে দাও, এটা হলো 1/μ করে দাও, কারণ মিউ সমান সমান প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। ঠিক, দিমাগ কা বাত্তি জ্বালানা হে। সো 1/μ ইকুয়ালস টু আপাতর জায়গায় তুমি ডি প্রাইম বসিয়ে দাও, প্রকৃতর জায়গায় তুমি 4 বসিয়ে দাও। সো হোয়াট উইল কামস ডি প্রাইম, what will come? So d prime equals to তাহলে 4/μ, তাহলে 4/μ মানে 1.6, এটা তাহলে 40, তাহলে মানে 2.5 আসবে। ঠিকঠাক, তাহলে ক্রস চিহ্নটার এখন দ্বিতীয় ক্ষেত্রে অবস্থান সমতল পৃষ্ঠ থেকে 2.5 সেন্টিমিটার নিচে। এইভাবে অ্যান্সারটা লিখবে। ঠিক কিভাবে লিখবে অ্যান্সারটা যেটা লিখবে, অতএব দ্বিতীয় ক্ষেত্রে যখন গোলকের বক্রপৃষ্ঠ ক্রস চিহ্নকে টাচ করে আছে, সেই ক্ষেত্রে সমতল পৃষ্ঠ থেকে 2.5 সেন্টিমিটার নিচে থাকবে ক্রস চিহ্নটার অবস্থান। ঠিকঠাক, চলো, আই হোপ ক্লিয়ার। চলো প্রশ্ন নাম্বার 10। সো 10এরটা দেখো এবারে। একটি ছোট মুদ্রার উপরে 10 সেন্টিমিটার পুরু একটি 1.5 প্রতিসরাঙ্ক যুক্ত একটি আয়তাকার ব্লক রাখা হলো। সাপোজ ভাবো এটা হচ্ছে কি অস্ট্রেলিয়ান ডলারের মুদ্রা। সো অস্ট্রেলিয়ান ডলার, ঠিক আছে, এডি। সো এটার উপরে 10 সেন্টিমিটার পুরু এবং 1.5 প্রতিসরাঙ্ক যুক্ত একটি আয়তাকার ব্লক। তাহলে আয়তাকার ব্লক রাখা হলো ধরো এইভাবে, এটা হলো 10 সেন্টিমিটার, এটা হচ্ছে কি এটা, আর এর মিউ হচ্ছে কে 1.5। এবার কি করা হয়েছে দেখো, এই ব্লকের ওপর একটি বিকার রেখে বিকারে 10 সেন্টিমিটার গভীর জল এবং মিউ যা 4/3। এবার এইটার উপরে একটা বিকার রাখা হয়েছে, এটার উপরে বিকার যার ওপরে 10 সেন্টিমিটার জল ভেতরে, আর মিউ ডাব্লিউ সমান সমান 4/3 এটা রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা গ্লাস তো, ঠিক, আয়তকার ব্লক, গ্লাস বলে দেয়নি, কাঁচের বলে দেয়নি, তার মানে তুমি মিউ 1 ধরতে পারো, মিউ জি ধরতে পারো, যা খুশি ধরতে পারো। ঠিক আছে, মিউ 1 ধরেই করলাম। ঠিক আছে, তাহলে এবার বলেছে দেখো অবিলম্বভাবে দেখলে মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে। সো আমরা একটা ফর্মুলা খুব ভালোভাবে জানি যে যদি এরকম ধরো এক নম্বর মিডিয়াম তার জন্য মিউ 1 প্রতিসরাঙ্ক, 2 নম্বর মিডিয়াম তার জন্য প্রতিসরাঙ্ক মিউ 2, 3 নম্বর মিডিয়াম তার জন্য প্রতিসরাঙ্ক মিউ 3, এম যদি ডট ডট করে সোয়ান থাকে, তার মানে মিউ 1 প্রতিসরাঙ্কের একটা জিনিস, তার তলায় মিউ 2 প্রতিসরাঙ্কের একটা জিনিস, তার নিচে একটা মিউ 3 প্রতিসরাঙ্কের জিনিস। আর প্রত্যেকটার হচ্ছে বেদকে ধরে নাও x1, তার বেদকে x2, এর বেদকে x3 ধরে নাও। তাহলে ফার্স্ট এটা x1, তারপর x2, তারপরটা x3 যদি এরকম থাকে পরপর করে চাপানো, এবং সবশেষে যদি মুদ্রা থাকে, তাহলে মুদ্রার আপাত অবস্থান যেটা দেখবো সেটা হচ্ছে কি ডি প্রাইম ফর্মুলা যেটা হয় d1/μ1 প্লাস অফ d2/μ2 প্লাস অফ d3/μ3 প্লাস অফ ডট ডট করে চলছে। ঠিকঠাক, এবারে d1 মানে কত x1, d2 মানে কত x2। ঠিকঠাক, তোমরা এই ফর্মুলা নিশ্চয়ই ওয়েল নোন জানো, মানে খুব ভালোভাবেই জানো। তাহলে x3/μ3 একটা ওয়েল নোন ফর্মুলা, এইটা হলো
আপাত অবস্থান। তাহলে যত এরকম মাধ্যম থাকুক না কেন তুমি সব কটাকে অ্যাড করে দেবে, ঠিক আছে। তো এরপরে কি করব তাহলে, এরপরে যেটা করব আমরা অঙ্ক করব, ঠিক আছে। তাহলে কি করব, x1 এর ভ্যালু বসিয়ে দাও। x1 হচ্ছে দেখো 10 আর 1.5 10। তাহলে এবারে ফার্স্টের পার্টটা নাও। তুমি ফার্স্টের পার্ট এটা নিতে পারো অথবা এই কম্বিনেশনটা নিতে পারো, যা খুশি। সো 10/μ1 দ্যাট ইজ অফ 1.5, x2/μ2, তাহলে x2 মানে কত 10 আর μ2 মানে হচ্ছে কি 4/3 ঠিকঠাক। তাহলে এটা উপরে চলে গেলে কত হয়ে গেল দেখো, এটা উপরে চলে গেলে তোমার হয়ে গেল 100 পয়েন্টটা গেল আর নিচে রাখলো 15 প্লাস এটা উপরে গেলে 30 আর নিচে হচ্ছে কি 4। আচ্ছা 15 লসাগু কত হয় 60 হয়। 15 দিয়ে এটা কাটলে 4 দিয়ে এটা মাল্টিপ্লাই হবে, এখানে 400 হবে। 4 দিয়ে এটা কাটলে এটা 15 আর 3 × 45, তাহলে 400 আর একটা 450, তার মানে অ্যাকচুয়ালি 950। 950 একরে বসিয়ে দিলাম। তাহলে 950 দিয়ে বসিয়ে দিলে এটা কেটে গেল। কেটে যাওয়ার পরে 6 দিয়ে 95 কাটলে কত হয় 6 × 90 15 আসছে, ঠিকঠাক। 6 × 90 15 আসছে, 15 আসছে। কিন্তু উত্তর তো মিলছে না গো, উত্তরটা মিলছে না। উলম্ব তাইলে মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে? মুদ্রার আপাত অবস্থান কত আসছে 10/1.5 10/4/3। কোথায় ভুল করলাম দেখি, এটা উপরে গেল 10, এটা 10 এ 100 হলো, এটা 3 উপরে গেলে 30 হলো, 30/4 15 4 লসাগু 60, 15 দিয়ে কাটলে 64, এটা 400, এটা 4 দিয়ে 15 কাটলে 30, 3 × 45, তাই তো ঠিকই তো আছে 450 আর এটা 400। ও 450 আর তাহলে 450, তাহলে 850, 850। মাই মিস্টেক, প্রতিবার মিস্টেক না করলে এটা ঠিক খাপে খাপ পঞ্চুরভাব হয় না, ঠিক আছে। তাহলে 0 0 কেটে গেল 85/6, তাহলে 6 × 14 = 84, 1 × 6, 1 × 6 মানে 0.16, ঠিক আছে। তাহলে 14.16 সেন্টিমিটার। তাহলে এই ওপরের জলতল থেকে 14.16 সেন্টিমিটার নিচে দেখবে, 14.16 সেন্টিমিটার নিচে দেখবে। আর বইতে 17 আছে, ঠিকঠাক। চলো নেক্সট অঙ্ক 11। সো এবার দেখো 11, একটি খালি ট্যাঙ্কের তলদেশে একটি বিন্দুর উপর একটি অনুবীক্ষণ যন্ত্রকে ফোকাস করালো। তো হাম क्या करेंगे ভাই? সো এরপর ট্যাঙ্কে 4 সেন্টিমিটার গভীর জল এবং মিউ সমান 4/3 ঢেলে, যার মিউ 4/3, ওকে, 4 সেন্টিমিটার জল ঢেলে তার উপরে জলের সঙ্গে মেশানো এরূপ একটা হালকা তরল মিউ সমান 3/2 এবং যার উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার ঢেলে দেওয়া হলো। এবারে ট্যাঙ্কের ওপর থেকে আবার সেই চিহ্নটাকে দেখতে গেলে বা বিন্দুটাকে দেখতে গেলে অনুবীক্ষণ যন্ত্রটাকে খাড়াভাবে কত উপরের দিকে তুলতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার প্রশ্ন, ঠিক আছে। তাহলে ভাবো এইটা হলো সেই পুরো ট্যাঙ্ক, এখানে তুমি হচ্ছে কি বিন্দুটাকে রেখেছিলে, এখান থেকে হচ্ছে কি তুমি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এখানে দেখতে পাচ্ছিলে। এরপরে কি করা হয়েছে না 4 সেন্টিমিটার গভীরতা যুক্ত এবং যার মিউ ডব্লিউ 4/3 সেটা ঢালা হলো, এবং আরেকটা তরল যেটা জলের সাথে মিশছে না, যার গভীরতা 2 সেন্টিমিটার, তাই না? তাহলে একটু কম করে দেখাই। তাহলে এটা 2 সেন্টিমিটার গভীরতা এবং যার প্রতিসরাঙ্ক হচ্ছে কি লিকুইড মিউ এল ধরে নাও 3/2। তাহলে এটা হচ্ছে প্রকৃত গভীরতা 4, এটা হলো প্রকৃত গভীরতা হলো 2, ওকে। তাহলে অনুবীক্ষণ যন্ত্রটাকে খারাপভাবে কতটা উপর দিকে তুলতে হবে। একটু আগেই কনসেপ্টে শিখেছি 8 দাগে, যতটা বিন্দুর আপাত অবস্থান উপরের দিকে হবে তাহলে খারাপভাবে অনুবীক্ষণ যন্ত্রটাকে ঠিক ততটাই তুলতে হবে, তাই না? তাহলে চলো করা যাক। একটু আগে আবার একটা ফর্মুলা শিখেছি, এরকম কম্বিনেশন অফ যদি সমস্ত কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করি আমরা, সেক্ষেত্রে আপাত অবস্থান বার করতে গেলে d প্রাইম সমান d1/μ1 প্লাস d2/μ2 প্লাস d3/μ3 সো অন করে ইউজ করতে থাকি আপ টু ইনফিনিটি, যতক্ষণ শেষ হচ্ছে প্রশ্নকর্তা প্রশ্ন দেওয়া, ঠিক আছে।
তো এখানে দেখো, এখানে 11 দাগে। তো ফার্স্ট কেস তুমি D1টাকে ধরে নিতে পারো 4, আর μ1টাকে ধরে নিতে পারো 4/3। D2 হচ্ছে কি এখানটায় 2, আর μ2 হচ্ছে কি অ্যাকচুয়ালি, বা μL ধরতে পারো, যা খুশি, যার যেটা কম্বিনেশনের সঙ্গে চলে সেটা নেবে। 3/2। তাহলে লেখো, অতএব বিন্দুটির আপাত অবস্থান, বিন্দুর আপাত অবস্থান সেটা হচ্ছে কত হবে দেখে নাও। বিন্দুর আপাত অবস্থান D প্রাইম সমান সমান D1 বাই μ1 প্লাস অফ D2 বাই μ2। D1 কত হচ্ছে না, D1 হচ্ছে কি 4, μ1 হচ্ছে কি 4/3, আর D2 হচ্ছে কি তোমার 2, এটা হচ্ছে কি 3/2। সো এবার কি হবে দেখো, এখানটা হচ্ছে দেখো 12/4 প্লাস অফ 4/3। 12/4 মানে কত, 3, আর এটা মানে হলো 1.33, দ্যাট ইজ অফ 4.33। 4 3, এটা 12/4, এটা হলো 1.33, দ্যাট ইজ অফ 4.33। ঠিকঠাক? তাহলে 4.33, তাহলে আপাত গভীরতা যেটা হচ্ছে সেটা হলো আমাদের 4.33। ঠিক আছে? আচ্ছা, প্রকৃত গভীরতা কত দেখো, তাহলে এই 4.33 মিটার বা সেন্টিমিটার যা বলা ছিল, 4.33 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার। তাহলে টোটাল যে গভীরতা ছিল 6 সেন্টিমিটার, তার মধ্যে 4.33 সে কিন্তু উপরের দিকে শিফট করে গেছে। তাহলে উপরের দিকে শিফট যদি করে যায়, না সরি, 4.33 উপরের দিকে শিফট করেনি, মাই মিস্টেক। 4.33 হলো উপর থেকে গভীরতা, এই ওপরের তল থেকে যে গভীরতা হয়েছে 4.33। তাহলে ওপরের দিকে কতটা শিফট করেছে, যার জন্য অনুবীক্ষণ যন্ত্রটাকেও ততটাই শিফট করে তুলতে হবে। তাহলে আমি বলবো প্রকৃত গভীরতা ছিল আমাদের 2 + 4, তাহলে প্রকৃত সমান গভীরতা লিখবে তোমরা 2 + 4, দ্যাট ইজ অফ 6। নাও আপাত গভীরতা সেটা হলো 4.33। অতএব আপাত সরণ 6 - 4.33, that is of 1.67 সেন্টিমিটার। 1.67 সেন্টিমিটার, ঠিকঠাক? তার মানে 1.67 সেন্টিমিটার। এইটা হচ্ছে কি আমাদের ক্রসটা বাই চিহ্ন, বিন্দুটা উপরের দিকে উঠে গেছে। তার মানে যে অনুবীক্ষণ যন্ত্র এখানে আগে ছিল, সেই অনুবীক্ষণ যন্ত্রটাকেও 1.67 সেন্টিমিটার উপরে তুলে দিতে হবে। ঠিকঠাক? 1.67 সেন্টিমিটার উপরের দিকে তুলে দিতে হবে। ঠিক আছে, চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। সেটা হচ্ছে আমাদের 12। তো দেখো, একটি সোজা লাঠির কিছু অংশ জলে কাত করে নিমজ্জিত করা আছে এবং বায়ু থেকে লম্ব হয়ে তাকালে লাঠিটির নিমজ্জিত অংশটি জলতলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত মনে হয়। তাহলে আনত মনে হয় মানে কি, এটা নিশ্চয়ই হচ্ছে আমার আপাত জিনিস। ঠিক আছে? তাহলে লাঠির প্রকৃত কোণ নির্ণয় করো এবং জলের প্রতিসরাঙ্ক 4/3 বলে দিয়েছে। ভেরি ভেরি ইজি এবং ভেরি ভেরি কিন্তু ক্রুশিয়াল অঙ্ক। ঠিকঠাক? এটা WB বোর্ডের একটা ফেভারিট অঙ্ক এবং হচ্ছে কি WB জয়েন্টেরও একটা ফেভারিট কোশ্চেন এই টাইপটা। সুতরাং তোমরা এটাকে কমপক্ষে 5 লাখ স্টার মেরে রাখো। ঠিক আছে? বেশি মারতে হবে না, 5 লাখ স্টার মেরে রাখো। सो समझ में आया भाई लोग? सो देखो, आप समझ में जरूर आएगा। ধরে নাও এটা হলো একটা জলতল। এবারে এই জলতলের এখান থেকে ধরো লাঠিটা এরকম কাত করে রাখা আছে। ঠিক আছে? তাহলে জলতল হচ্ছে কি তুমি এইরকম ভাবে ভাবতে পারো, এটা হচ্ছে আমাদের জলতল। আচ্ছা, জলতলটাকে যেহেতু গ্রিন ওয়াটার, তাহলে আমরা গ্রিন কালিতেই টানবো। সো এটা হলো আমাদের জলতল। তাহলে লাঠিটা জলতলের সঙ্গে কোণ করে আসে। ঠিক আছে? লাঠিটা জলতলের সঙ্গে কোণ করে আসে। তাহলে দিস ইজ দ্য কোণ
থিটা প্রকৃত কোণ ধরে নিলাম, ঠিকঠাক। এবার লাঠিটা যেহেতু এইভাবে থাকতে পারে, তাহলে লাঠির প্রকৃত অবস্থাটার সঙ্গে জলতল যে কোণ করে সেটাকেই আমরা বলবো লাঠির প্রকৃত কোণ। এবারে আপাতভাবে যদি তুমি এখান থেকে চোখ দিয়ে তাকাও, এখান থেকে যদি চোখ দিয়ে তাকাও, তাহলে এই লাঠির তলদেশটা কি হবে, খানিকটা উপরের দিকে শিফট করে যাবে। তার মানে লাঠিটাকে আমার এই রকম ভাবে বলে মনে হবে, এই রকম ভাবে বলে মনে হবে, অর্থাৎ উপরের দিকে যে পরিমাণ শিফট করবে সেটা হচ্ছে আমাদের এতটা। তাহলে লাঠির এখন যে কোণটা, অর্থাৎ লাঠির আপাত অবস্থান জলতলের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটাই আমরা বলবো আপাত কোণ। আর সেটা আমাদের যেটা ইনফরমেশন দিয়েছে সেটা হলো 30 ডিগ্রি কোণ মনে হয়। মনে তো কত কিছুই হয়, তাহলে 30 ডিগ্রি কোণ বলে মনে হয়। তাহলে মনে হয় জিনিস মানে সবসময় কিন্তু আপাত জিনিস, তোমাদের যখনই মনে হবে সেটা হচ্ছে আপাত জিনিস, সেটা হচ্ছে প্রকৃত জিনিস নয়, ঠিক আছে। মনে হয় এটা হচ্ছে, মনে হয় ও আমাকে, ঠিক আছে, ডট ডট, সেইগুলো কিন্তু সব ফলস। তাহলে মনে হয় জিনিস মানে হচ্ছে কি সবসময় এটা হচ্ছে কি তোমরা হচ্ছে কি কাঁচ ব্লকের তলাই দিয়ে ভাববে, আপাত প্রকৃত গভীরতা বার করে নেবে, অ্যান্সার উইল বি সলভ দেন, ঠিকঠাক। সোজা লাঠির কিছু অংশ জলের তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে এটা বলে মনে হয়, তাহলে প্রকৃত কোণ থিটা এবং আপাত কোণ হচ্ছে কি 30 ডিগ্রি। এবারে আমরা কি করব, আমরা হচ্ছে কি নাম দেব। এটাকে তুমি নাম দাও এ, এটাকে নাম দাও বি, এটাকে নাম দাও হচ্ছে কি ডি, এটাকে নাম দাও হচ্ছে সি। তাহলে লেখো এডি হলো প্রকৃত অবস্থান কার, লাঠির, আর এসি হলো আপাত অবস্থান লাঠির, ঠিক। তাহলে তুমি বলতে পারো আপাত কোণ এ সি এ বি ক্যাপ, ক্যাপ মানে 30, এবং প্রকৃত কোণ এটা ক্যাপ, এটা ডাব, ঠিক আছে, ডিএবি ডাব সমান থিটা ব্র্যাকেটে লেট ধরি, ঠিক আছে। নাও কি তোমাদের সাপ্লাই ভ্যালু আছে, মিউ ডব্লিউ হচ্ছে কে 4/3, এটা তোমাদের সাপ্লাইড ভ্যালু, এটা তোমাদের হচ্ছে সাপ্লাইড ভ্যালু। নাও তুমি ত্রিভুজ এ সি বি থেকে দেখো, তুমি tan of 30 ইউজ করো, tan of 30 এসিবি, tan 30 কত হয়, লম্ব বাই ভূমি হয়, তাই লম্ব কোনটা, এটা নিশ্চয়ই বিসি, বাহ ভেরি গুড, বিসি, এবং লম্ব বাই ভূমি দ্যাট ইজ অফ এবি, ঠিকঠাক। এটা কি ইকুয়েশন 1 বললাম। আবার ত্রিভুজ হচ্ছে দেখো এ ডি বি, যেটা লাঠির প্রকৃত অংশকে নিয়ে, সেটা হচ্ছে কি প্রকৃত কোণ থাকবে tan থিটা, আবার লম্ব বাই ভূমি, লম্বটা দেখো বিডি, বিডি, ঠিক আছে, বিডি বাই এবি, লম্ব বাই ভূমি নিশ্চয়, এটা 2 নম্বর করে দাও। এবারে তুমি যেটা করবে 2/1 করে দাও, 2/1, তাহলে tan থিটা বাই tan 30 সমান সমান দেখো পুরো জিনিসটা বাই পুরো জিনিসটা, তাহলে এবি এবি ক্যান্সেল হয়ে যাবে, তার মানে যেটা পাবে তুমি বিডি বাই অফ বিসি, বিডি বাই অফ বিসি। এবার খুব ভালো করে দেখো বিডি বাই বিসি কিছু একটা ইনফরমেশন দিচ্ছে না। যদি এখানটা কোনো একটা পয়সা রাখা হতো, কোনো একটা মুদ্রা রাখা হতো, তার উপরের দিকে শিফট হতো সি বিন্দুতে, খানিকটা তলা থেকে উপরের দিকে উঠতো, তাহলে তলা থেকে যেই উপরের দিকে উঠতো, তাহলে আমাদের এখানে কি লেখা আছে, প্রকৃত গভীরতা বিডি আর আপাত গভীরতা বিসি, তাহলে প্রকৃত বাই আপাত গভীরতা, তাহলে আমরা এটা কি বলবো, নিশ্চয়ই মিউ বলবো, কারণ প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা মানেই তো মিউ হয়, তাই না। তাই এটাকে আমরা মিউ বলবো, তাহলে মিউ বলে দিলাম, ঝামেলা চুকে গেল। সো tan of থিটা, তাহলে tan 30 কত, মিউ দেখো কত 4/3, আর tan 30 গুণ হলো tan 30 কত হয় 1/√3, that is of 4/3√3,
এবার তোমরা tan থিটা এসছে 4/√3, তোমরা এখান থেকে থিটা বার করবে tan ইনভার্স অফ 4/3√3, যেটা আসবে 37.6 ডিগ্রি। ঠিক আছে, 37.6 ডিগ্রি আসবে। সো গট ইট মাই ওয়ার্ডস? ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট। সো 13 নম্বর প্রশ্ন কি বলছে চিৎকার করে করে দেখো। একটি জলপূর্ণ ট্যাঙ্কের 46 সেন্টিমিটার গভীরে একটি ছোট বৈদ্যুতিক বাতি রাখা আছে। তো ভালো কথা, জলের মুক্ততলের কতখানি ক্ষেত্রফল জুড়ে আলো নির্গত হবে। ঠিক আছে, তাহলে কত সেন্টিমিটার গভীরে বৈদ্যুতিক বাতি আছে? তাহলে H সমান হচ্ছে 46। এবারে তোমরা জানো এটা হচ্ছে কি, যদি জলতল হয় এবং এখানে যদি বাতি থাকে, তাহলে এখান থেকে এরকম ভাবে শঙ্কু আকারের করে নির্গত হয়, তাই তো? শঙ্কু আকারে করে আলোক রশ্মি এইভাবে নির্গত হয়। ঠিকঠাক, যদি শঙ্কু আকারে করে আলোক রশ্মি এইভাবে নির্গত হয়, তাহলে সেই শঙ্কুর যে ব্যাসার্ধ হয় আর, সেই আর এর মান আমরা বার করতে জানি। আর সমান h/√μ² - 1। তাহলে আমাদের প্রশ্ন 1-এ যেটা জানতে চেয়েছে, দেখো জলের ওপর কতখানি ক্ষেত্রফল জুড়ে আলো নির্গত হবে। তাহলে ক্ষেত্রফল মানে কি? শঙ্কুর তলদেশের যে বৃত্ত আছে, সেই বৃত্তটার ক্ষেত্রফল বার করতে বলেছে। অর্থাৎ এই যে সার্কেলটা হচ্ছে, সেই সার্কেলটার ক্ষেত্রফল তোমাকে বার করতে দিয়েছে। ঠিকঠাক, ভিজুয়ালাইজেশন শুড বি অলওয়েজ উইথ ইউ। যাতে ভিজুয়ালাইজেশন মানে যখন কোনো তুমি ফিজিক্স পড়বে, ফিজিক্সের অঙ্ক করবে, যখন কোনো তোমার স্যার বোঝাবে, বা আমার যদি ক্লাস করে থাকো, আমার ক্লাস যদি করো, যেখানেই ক্লাস করো না কেন, যে স্যারই বোঝাক না কেন, তোমরা যে স্যারের কাছে পড়ো না কেন, সেই স্যারের কথাগুলো যেন তোমরা ভিজুয়ালাইজেশন করতে পারো বা ভিজুয়ালাইজ করতে পারো। যদি বলে এখানে একটা লাঠি রাখা আছে, তাহলে যেন তোমার সামনে সেই লাঠিটা যেন ফুটে ওঠে, বা তুমি যেন লাঠিটাকে দেখতে পাও। তাহলে ভিজুয়ালাইজেশন ইজ আ মাস্টার থিং টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিজিক্স। ঠিক আছে, অর সায়েন্সের হোক, যে কোনো জিনিসের হোক, ভিজুয়ালাইজেশন ইজ দ্য মাস্টার পিস। ঠিক আছে, তাহলে আমার সেই ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে ক্ষেত্রফল বার করার অস্ত্র কি? πr²। ঠিক আছে, তাহলে πr²। অতএব ক্ষেত্রফল বা জায়গা বলো, ক্ষেত্রফল A ইকুয়ালস টু πr²। তাহলে πr² মানে কি? এই জিনিসটা স্কোয়ার হবে, তাহলে h/² করলে μ² - 1 আসবে। রুটটা উঠে যাবে নিশ্চয়ই, μ² - 1। ভালোই বোঝা যাচ্ছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। আমার আরেকটু অসুবিধা লাগছে, মুছে দিয়ে ভালো করে লিখি। ঠিকঠাক, μ² - 1। ঠিকঠাক, তাহলে এবার তুমি ভ্যালু বসিয়ে দিতে পারো। জলের প্রতিসরাঙ্ক দেখো বলে দিয়েছে। ঠিক আছে, জলের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে 1.3, আর অনেক কিছু বলে দিয়েছে, sin 50 tan 50.3, সেসব অনেক কিছু বলে দিয়েছে, আমাদের সব লাগবে না। তুমি আগে নিজের মতো করো। পাই মানে দেখো 22/7, আর h মানে দেখো 46, এটা 1.3² - 1। এবার দেখো ক্যালকুলেটরের থেকেও হাতে করতে শেখো বেশি করে। তাহলে 22/7 থাক, এটা 46 থাক, 1.3² করলে কত হবে? 1.3² করলে 1.69, তার থেকে 1 বাদ, দ্যাট ইজ 0.69। 0.69 তুমি বসিয়ে দিলে। এবার দেখো 22/7 তুমি নিচে লিখলে, 46 নিচে আসলো, 100 উপরে গেল পয়েন্টের জন্য, 69 আসলো। এবার 23 দিয়ে তুমি তো কাটতেই পারো, 23 2 করে 46, 23 3 69। তাহলে উপরে কি আসলো দেখো, 22 2 44 আর দুটো শূন্য, তাহলে 44 দুটো শূন্য, আর নিচে 7 আর 3 7 21। ঠিক আছে, তাহলে 4400/21। তাহলে আই হ্যাভ টু ক্যালকুলেট দিস 44/21, তার পাশে দুটো শূন্য বসিয়ে দিলেই হবে। তাহলে 4400/21, তাহলে 209.52। এটা আসছে এরকম একটা কিছু। সো আসলো না,
4400 বাই 21, 2244 দুটো শূন্য বাই 21, ঠিকই তো করেছি, প্রথম মিস্টেক করেছি। ক্ষেত্রফল a সমান পাই আর স্কোয়ার, আর সমান h বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 হয়। সো পাই আর আচ্ছা 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 আর স্কোয়ার মানে এইচ স্কোয়ার বসবে। সব মিস্টেক করা মানে এটা যেন অভ্যাস দাঁড়িয়েছে, তাই না? 46 স্কোয়ার, তাহলে এখানে 46 আরো একটা বেঁচে থাকবে, তাই না? আরো একটা 46 বেঁচে থাকবে, 46 একটা লিখেছি, আরো একটা 46 বেঁচে থাকলো। তাহলে 22 দুকোণে 4400 দুটো শূন্য, আরো একটা 46 এখানে থাকবে, তাই না? তার মানে 209.52টাকে আমি যদি 46 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার অ্যান্সার চলে আসা উচিত 9638, 9645 আছে, আমার 9638 এসছে। ঠিক আছে, একই ব্যাপার, 96 আমার এসছে 38.095 এত সেমি স্কোয়ার। সো ডোন্ট থিঙ্ক যে তোমার অ্যান্সারটা ভুল এসছে। 9645 আছে বইতে অ্যান্সার, আমাদের এসছে 9638, একই। ঠিক আছে, চলো এটার সেকেন্ড পার্টকে দেখা যাক। এবার নির্গত রশ্মি নির্গমনের আগে জলের মধ্যে বৃহত্তম কত দূরত্ব অতিক্রম করে? ভেরি গুড কোশ্চেন এটা। তাই নির্গত রশ্মি নির্গত হওয়ার আগে জলের মধ্যে কতখানি বৃহত্তম দূরত্ব অতিক্রম করবে? এটা মুছে দিতে পারি, এটা মুছে দিতে পারি। আচ্ছা দেখে নাও, এইটা জলতল, এইটা হলো আমাদের পয়েন্ট সোর্স। এইখান থেকে লম্বভাবে এই ডিস্টেন্সটা টানতে পারি এবং এইখান থেকে এইটা হলো ডিস্টেন্স। এবার এইখান থেকে এরকম সোজাভাবে বেরিয়ে যায়, তাই তো? এইভাবে বেরিয়ে যায়, আবার এখানে আসে, এটা একটু বেশি হয়ে গেল, একটু বেশি হয়ে গেল, আবার কম হয়ে গেল। উফ, সো এখান থেকে এটা টানো, এখান থেকে এটা এদিকে আসলো, এখান থেকে এটা এদিক গেল। তাহলে জলের মধ্যে যে বৃহত্তম দূরত্ব, তাহলে সেটা কোনটা? সেটা তোমাকে আমাদের এই জিনিসটা বার করতে হবে, এই ওবি ডিস্টেন্সটা বার করতে হবে। ঠিক আছে, ওবি ডিস্টেন্সটা তোমাকে বার করতে হবে জলের মধ্যে। আচ্ছা, এবার দেখো তোমাদের এই যে ওপি গভীরতা, প্রশ্নানুসারে ওপি সমান এইচ ধরেছিলাম আমরা গভীরতা, সেটা আমাদের 46 সেন্টিমিটার ছিল। আর যে ব্যাসার্ধ আর সমান সেটা কত ছিল? এইচ বাই রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1, তাই তো? এটা ছিল। এবার দেখো, তাহলে এইটা আমাদের ব্যাসার্ধ, এই পিবি চিত্রানুযায়ী পিবি অ্যাকচুয়ালি ব্যাসার্ধ। তো এটা কত আসবে? 46 আসলো, এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1। এইচ হলো 46, মিউ স্কোয়ার মানে কত? দেখো 1.3, 1.3 স্কোয়ার করলে 1.69, এটা মাইনাস 1, এটা 46 বাই রুট ওভার অফ 0.69, 0.69, ঠিকঠাক। আর হচ্ছে কি এটা আসলো। আচ্ছা দেখো, এবার তাহলে আর সমান, তাহলে এই ব্যাসার্ধের সমান এইটা আসছে, তাহলে এইখানটা তোমরা ক্যালকুলেশন করবে। আই হ্যাভ নো ক্যাশিও এফএক্স 82 ms টিল নাও। সো তো সো 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 তোমরা কি করবে? আর সমান বার করবে, এই ব্যাসার্ধ বার করবে। অলরেডি তোমাদের পিও জানা আছে, পিও 46 সেন্টিমিটার। নাও তোমরা যেটা করবে, অতএব ওবি তোমাদের বার করতে দিয়েছে, তাহলে ওবি সমান সমান তোমরা জানো রুট ওভার অফ পাইথাগোরাস থিওরেম, ওপি স্কোয়ার প্লাস অফ পিবি স্কোয়ার। ঠিকঠাক, তাহলে ওপি জায়গায় তোমরা 46 এর স্কোয়ার বসাবে, আর পিবি দ্যাট ইজ অফ আর, সেটা এখান থেকে ক্যালকুলেট করে এই জায়গাটা বসিয়ে দেবে। বসিয়ে দিলে তোমাদের আই থিঙ্ক অ্যান্সার ওই 72.02 চলে আসবে, 72.02 সেন্টিমিটার চলে আসবে। ঠিক, দ্যাট ইজ দ্য ওবি, এটাই তোমাদের অ্যান্সার আসবে। বইয়ের ডেটা অনুযায়ী করতে হবে না তোমাদের। তাহলে দ্যাট ইজ অফ সাইন 50.3
tan 50.3 ওরা যেভাবে করতে তোমাকে বলেছে অ্যাকচুয়ালি সেটা হলো আমি তোমাদের বলছি, সেটা হলো এখানকার তোমাদের ওখানে সংকট কোণ বার করেছে মিউ সমান 1/sin θ c, এইভাবে অ্যাপ্লাই করে সংকট কোণ আসবে, সংকট কোণটা ধরে ওরা অঙ্কটা করেছে, কারণ এটা সংকট কোণ আবার এটাও সংকট কোণ হবে, বিকজ এটা সংকট কোণ এটাও সংকট কোণ, সেইভাবে ওরা করেছে। বাট তোমরা ওইভাবে করো না, এমনি নর্মাল জিওমেট্রিক্যাল প্রসেসে করলে হবে। চলো 14 দাগের অঙ্কটাতে করা যায়। 14 দাগের অঙ্কটা কি বলেছে, সেম অঙ্ক তোমাদের এইখানটায় আরো এটা সহজ 13 থেকে আরো ইজি, আরো সহজ, আরো মিষ্টি, আরো রসগোল্লা, ঠিকঠাক। সো একটি 14 দাগের অঙ্কটা দেখো, একটি বৃহৎ আকারে থাকা তরলের প্রতিসরাঙ্ক হলো r সমান 1.25, প্রতিসরাঙ্ক না আর বললাম কেন, হ্যাঁ ঠিক, একটি বৃহৎ আকারে থাকা তরলের প্রতিসরাঙ্ক তাহলে মিউ সমান 1.3 পাই এবং উচ্চতা 30 সেমি, দ্যাট ইজ অফ h সমান 30 সেমি। তাহলে ওই বৃহৎ আধার থেকে যে তরল মানে আলো নির্গত হবে তাহলে তরল ওপর পৃষ্ঠে থাকা বৃত্ত হবে, যে বৃত্ত রচনা সেই বৃত্তের ব্যাসার্ধ জানতে চেয়েছে। তো ভেরি গুড কোশ্চেন। সো আর উইল বি, সো নাও we know r h root over mu square minus 1, ঠিকঠাক, mu square minus 1 বলছি না, তাহলে h সমান 30 root over mu square, that is a 1.25 square minus of 1 হয়ে গেল 1.25 minus square, এটা ক্যালকুলেট করে দিও, তোমাদের যেটা ইচ্ছা থাকে যদি করো, না করো ব্যাস এটাই উত্তর আসবে। আমি লিখে দিই 40 সেন্টিমিটার অ্যান্সার, ঠিক আছে 40 সেন্টিমিটারই অ্যান্সার হবে, ঠিকঠাক। তাহলে 14 পর্যন্ত আমাদের অঙ্ক কমপ্লিট, আজকে যেটা করেছি 8 থেকে 14। সো 15টা করে দেওয়া যায়, একই অঙ্ক 15টা তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করতে পারো। 80 সেন্টিমিটার উঁচু ট্যাঙ্ক, এইচ বলা আছে, কতটা ক্ষেত্রফল জুড়ে নির্গত হবে 1.33 মিউ বলা আছে, তাহলে এ সমান পাই আর স্কোয়ার, আর এর জায়গায় বসবে এইচ বাই রুট ওভার এইচ স্কোয়ার বাই মিউ স্কোয়ার মাইনাস 1, এটা বসবে, ঠিকঠাক। সো 15টা হিন্ট দিয়ে দিলাম, 15টা তোমরা নিজেরা করতে পারবে, আগের মতো অঙ্ক পুরো 13 দাগের অঙ্কের মতো 15 দাগের অঙ্ক। সো আমি এক লাইনে যদি তোমরা বলতে চাও তাহলে আমি করে দিতে পারি এক লাইনে 15 দাগের অঙ্কটা। ক্ষেত্রফল যেটা হবে এ সমান পাই আর স্কোয়ার, পাই আর এর জায়গায় বসবে এইচ বাই রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ অফ পাই এইচ স্কোয়ার বাই অফ মিউ স্কোয়ার মাইনাস অফ 1. So put the value that you know and get the result, that is of 2.6 মিটার স্কোয়ার আছে। তাহলে 2.6 যেহেতু মিটার স্কোয়ার আছে অ্যান্সারটা, তোমরা আগে থেকে এইচটাকে 40 সেন্টিমিটার 80 সেন্টিমিটার সেটা থেকে আগে 0.8 মিটার করে নেবে, ওকে 0.8 মিটার করে নেবে। সো আজকে ক্লাস এখানে শেষ করব। শেষ করার আগে যেটা বলি, তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে, কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, দেন আই উইল ট্রাই টু মাই লেভেল বেস্ট টু গিভ ইউ দ্য আনসার। সো খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, নিজের লক্ষ্যকে ফোকাস রাখো, সামনে অনেক কিছুই হচ্ছে, অনেক কিছু হতে চলেছে। সো আবার থার্ড ওয়েভ আসবে, সব কিছুর মধ্যে পড়াশোনাটা নষ্ট হচ্ছে, বাট পড়াশোনাটাকে ফোকাস রেখে সব কিছু করো, ঠিকঠাক। পড়াশোনাটাকে নষ্ট করতে দিও না। অ্যাজ ইফ ভাবো পড়াশোনাটা হচ্ছে কি তোমাদের জীবনের হচ্ছে কি একটা মাস্তুল টাইপের, যদি তোমরা নদীতে ভাসো, আটলান্টিককে ভাসছো, কল্পনা করো একটা মাস্তুল পেয়েছো, সেই মাস্তুলটার নাম হলো পড়াশোনা। সবকিছুর মাঝখানে পড়াশোনাটাকে ছেড়ো না, ওটাকেই ধরে থেকো, ঠিকঠাক। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তব তক কে লিয়ে টাটা।